অখণ্ড ভারতবর্ষ মানে একটা অখণ্ডতার চিন্তন, যে অখণ্ডতার আদর্শ ভারতের মানুষকে পিতৃতর্পণ করার সময় বলতে বাধ্য করে, আ ব্রহ্ম ভুবন লোকা দেবর্ষি পিতৃমানবা। অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হলে আসল লাভবান কে? ভারত, বাংলাদেশ নাকি পাকিস্তান? ধরুন, আজ রাতেই পৃথিবীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিস্ময় ঘটল। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সবাই মিলে একটি রাষ্ট্র, নাম অখণ্ড ভারত। অনেকেই আনন্দ করবে, অনেকেই বলবে ইতিহাসের ভুল সংশোধন হয়েছে। কেউ বলবে অবশেষে ভারতীয় উপমহাদেশ আবার এক হলো। কিন্তু ঘোষণার মাত্র 1 ঘন্টা পরেই এমন একটি প্রশ্ন আসবে যা পুরো উচ্ছ্বাসকে থামিয়ে দিতে পারে। প্রশ্নটি হলো, এই রাষ্ট্রের মালিক কে? কার হাতে যাবে ক্ষমতা? আর যদি উত্তরটি আপনার কল্পনার মতো না হয়, তাহলে আজকের ভিডিওতে আমরা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, গণতন্ত্র, জনসংখ্যা, পরিচয় এবং ভূ রাজনীতির আলোকে এমন কিছু প্রশ্ন তুলব যেগুলো অখণ্ড ভারত নিয়ে আলোচনায় খুব কমই উঠে আসে। আর ভিডিওর শেষের দিকে আমরা এমন একটি রাজনৈতিক প্যারাডক্সে পৌঁছাবো যা হয়তো পুরো বিতর্কটাকেই উল্টে দিতে পারে। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, অখণ্ড ভারত আসলে কি? অনেকের কাছে এটি একটি সাংস্কৃতিক ধারণা, অনেকের কাছে রাজনৈতিক স্বপ্ন, আবার কারো কাছে এটি হারিয়ে যাওয়া ঐতিহাসিক ঐক্যের পুনরুদ্ধার। ধারণাটি সাধারণত ভারতীয় উপমহাদেশের বর্তমান বিভিন্ন রাষ্ট্রকে একটি বৃহৎ ঐক্যবদ্ধ কাঠামোতে কল্পনা করে। শুনতে আকর্ষণীয়, কিন্তু এখানেই প্রথম ধাক্কা। ইতিহাসে একসাথে ছিল আর আজ এক রাষ্ট্র হতে পারবে, এই দুই বিষয় এক নয়। রোমান সাম্রাজ্য ছিল, ব্রিটিশ সাম্রাজ্য ছিল, সোভিয়েত ইউনিয়নও ছিল, কিন্তু ইতিহাসের মানচিত্র আর আধুনিক জাতিরাষ্ট্র এক জিনিস নয়। কারণ আজকের পৃথিবীতে মানুষ শুধু ভূখণ্ড নিয়ে ভাবে না, মানুষ পরিচয় নিয়ে ভাবে, জাতীয়তা নিয়ে ভাবে, রাষ্ট্র নিয়ে ভাবে, এবং এখানেই শুরু হয় আসল বিতর্ক। ধরুন, অসম্ভবকে সম্ভব করে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হলো। তারপর রাজধানী কোথায় হবে? নয়াদিল্লি, ঢাকা, ইসলামাবাদ? প্রধানমন্ত্রী বা কে হবেন? সংবিধান কার আদলে লেখা হবে? জাতীয় সঙ্গীতই বা কি হবে? শুনতে প্রশ্নগুলো ছোট, কিন্তু বাস্তবে এই ধরনের প্রশ্নই রাষ্ট্র ভাঙে, সরকার ফেলে এবং রাজনৈতিক সংকট তৈরি করে। তবে এগুলোও সবচেয়ে বড় প্রশ্ন নয়। সবচেয়ে বড় প্রশ্ন এখনো আসেনি। একটু ভাবুন, গণতন্ত্রের শেষ কথা বলে কে? সেনাবাহিনী? অর্থনীতি? না, গণতন্ত্রের শেষ কথা বলে ভোট, আর ভোটের পেছনে থাকে মানুষ। এখানেই শুরু হচ্ছে অখণ্ড ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ধাঁধা। যারা আজ অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, তাদের অনেকের কল্পনায় নেতৃত্বের কেন্দ্র বর্তমান ভারত। এটা স্বাভাবিক, কারণ ভারতের অর্থনীতি বড়, সামরিক শক্তি বড়, আন্তর্জাতিক প্রভাব বড়। কিন্তু গণতন্ত্রের একটি নিষ্ঠুর নিয়ম আছে। গণতন্ত্র আবেগ দেখে না, সংখ্যা দেখে, আর সংখ্যার সঙ্গে যোগ হয় জোট, স্বার্থ, অঞ্চল, রাজনৈতিক বাস্তবতা। এখন প্রশ্ন হলো, একীভূত রাষ্ট্রে কি সবাই একইভাবে ভোট দেবে? ভারতের একজন কৃষক কি বাংলাদেশের একজন শ্রমিকের মতো ভোট দেবে? পাকিস্তানের একজন ব্যবসায়ী কি ভারতের একজন শিক্ষকের মতো রাজনৈতিক অগ্রাধিকার নির্ধারণ করবে? অবশ্যই না, কারণ সমাজ আলাদা, অভিজ্ঞতা আলাদা, অর্থনীতি আলাদা, চাহিদাও আলাদা। আর এখানেই তৈরি হয় এমন এক রাজনৈতিক সমীকরণ যার ফলাফল আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। আপনি কি লক্ষ্য করেছেন, অখণ্ড ভারত নিয়ে আলোচনা হলেই বাংলাদেশকে ঘিরে আবেগ, বিতর্ক এবং কৌতূহল তুলনামূলক বেশি দেখা যায়? কিন্তু কেন? কারণ বাংলাদেশ কেবল একটি প্রতিবেশী রাষ্ট্র নয়, এটি জনসংখ্যায় বড়, অর্থনীতিতে দ্রুত পরিবর্তনশীল এবং ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একই কথা পাকিস্তানের ক্ষেত্রেও কি প্রযোজ্য নয়? পাকিস্তানের রয়েছে নিজস্ব শক্তিশালী জাতীয় পরিচয়, সামরিক ঐতিহ্য এবং কৌশলগত অবস্থান। অর্থাৎ একটি কাল্পনিক একীভূত রাষ্ট্রে কেউই শুধু দর্শক হয়ে থাকবে না,
সবাই নিশ্চয়ই প্রভাব চাইবে, সবাই প্রতিনিধিত্ব চাইবে, সবাই ক্ষমতার অংশও চাইবে। আর তখনই শুরু হবে সবচেয়ে কঠিন অধ্যায়, ক্ষমতার ভাগাভাগি। কিন্তু এখানেও আরেকটি স্তর আছে। ধরুন ক্ষমতার সমীকরণ কোনোভাবে সমাধান হয়ে গেল, তাহলে কি সমস্যার সমাধানও হয়ে যাবে? না, কারণ তখন সামনে আসবে পরিচয়ের প্রশ্ন। আজ একজন বাংলাদেশী নিজেকে বাংলাদেশী ভাবেন, একজন পাকিস্তানি নিজেকে পাকিস্তানি ভাবেন, একজন ভারতীয় নিজেকে ভারতীয় ভাবেন। এই পরিচয়গুলো রাতারাতি বদলায় না। এগুলো তৈরি হয় ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি এবং জাতীয় অভিজ্ঞতার মাধ্যমে। আর ইতিহাসের একটি কঠিন শিক্ষা হলো মানচিত্র বদলানো সহজ, মানুষের আত্মপরিচয় বদলানো কঠিন। এখন আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে গেছি। একটি চিন্তার পরীক্ষা করি। সাল 2050। ধরুন অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্ব তাকিয়ে আছে নতুন এই রাষ্ট্রের দিকে। কিন্তু তখন সবচেয়ে বড় প্রশ্ন হবে না জনসংখ্যা কত, জিডিপি কত, সেনাবাহিনী কত শক্তিশালী, বরং প্রশ্ন হবে এই রাষ্ট্র কি নিজেকে এক রাখতে পেরেছে? কারণ ইতিহাসে বড় হওয়া কঠিন নয়, এক থাকা কঠিন। এবং এখানেই অখণ্ড ভারতের সবচেয়ে বড় প্যারাডক্স। এই অখণ্ড ভারতের সমর্থকরা বলেন এক হলে শক্তি বাড়বে, কিন্তু সমালোচকরা বলেন এক হলে সংকটও বাড়বে। কিন্তু বাস্তবতা সম্ভবত আরো জটিল, কারণ অখণ্ড ভারত নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে এক হবে সেটি নয়, বরং সবচেয়ে বড় প্রশ্ন হলো এক হওয়ার পর কি হবে। কারণ হয়তো অখণ্ড ভারত প্রতিষ্ঠার চেয়েও কঠিন হবে অখণ্ড ভারতকে টিকিয়ে রাখা। এবং হয়তো এই কারণেই অখণ্ড ভারত আজ শুধু একটি মানচিত্রের বিতর্ক নয়, এটি ক্ষমতার বিতর্ক, পরিচয়ের বিতর্ক, গণতন্ত্রের বিতর্ক এবং ভবিষ্যতেরও বিতর্ক। তাই শেষ প্রশ্নটি আপনাদের জন্য রেখে যাচ্ছি। অখণ্ড ভারত ভবিষ্যতের সম্ভাবনা নাকি রাজনৈতিক মরীচিকা? আর যদি কোনোদিন এটি বাস্তবেও প্রতিষ্ঠিত হয়, তাহলে সবচেয়ে বড় বিজয়ী কে হবে? আর সবচেয়ে বড় চমকটাই বা কার জন্য অপেক্ষা করছে? সিদ্ধান্ত আপনাদের। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।